বঙ্গভবনে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের নতুন ৪ উপদেষ্টা। ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ডক্টর ইউনূসের ফোনালাপ। বগুড়ায় শিক্ষক হত্যায় হাসিনা সহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা, ৮ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃতের সংখ্যা ৬৫০। জাতিসংঘের বিবৃতি, ১৫ আগস্টে অপ্রীতিকর ঘটনায় ব্যবস্থার আশ্বাস সার্জিসের। তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় দ্রুত বিদেশে নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল। ভারতের সব চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি। বিসিবিতে অন্তর্বর্তীকালীন সভাপতির কথা ভাবছে পরিচালকরা। গণতন্ত্র মেনেই আগামে ক্রিকেট বোর্ড জানালেন ইফতেখার বাবু টিটু। এবং মৌমিতা হত্যায় ফুঁসছে ভারত, সারা দেশে কর্মবিরতিতে চিকিৎসকরা। উত্তরপ্রদেশে এক নার্সকে ধর্ষণের পর হত্যা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও ৪ উপদেষ্টা। পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেল ৪টা ১২ বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। শামীমা আক্তারের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। শুক্রবার বিকেলে নতুন ৪ উপদেষ্টার শপথ অনুষ্ঠানে বঙ্গভবনের দরবার হলে ৩ বাহিনীর প্রধান সহ যোগ দেন অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে দরবার হলের শপথ অনুষ্ঠানে আসেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন ৪ উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান। অন্তর্বর্তী সরকারের নতুন যে ৪ উপদেষ্টা শপথ গ্রহণ করলেন তারা হলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। যে সকল বিষয় আমার বিবেচনার জন্য এরপর বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। এর আগে ৩ দফায় শপথ নেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। তাদের মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ উপদেষ্টা। ব্যক্তিগত কারণে ৩ উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে তাদের মধ্যে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুকী আজম। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়েছে। ফোনালাপে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয়েছে। এ সময় বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি। এছাড়া গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় এক শিক্ষক নিহতের ঘটনায় এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ বগুড়া জেলা আওয়ামী লীগের ১০১ জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে। বাদীর আইনজীবী বলেছেন, গণহত্যায় হুকুম দেওয়ার দায়ে হাসিনা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তাদের। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বগুড়ায় নিহত হন কাহালু মুরুইল পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক ও জেলা শিবগঞ্জ উপজেলার পিরপ ইউনিয়নের বাসিন্দা সেলিম হোসেন। ঘটনার প্রায় ১১ দিন পর নিহতের বাবা সেকান্দার আলী শুক্রবার বগুড়া সদর থানায় ১০১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩৫০ জনের নামে হত্যা মামলা করেন, যেখানে হুকুমের আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও। তাদের হুকুমে গোটা বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন এইসব কোটা বিরোধী যা আন্দোলন করছিলেন ছাত্র জনতা, তাদের উপরে যে নির্মমভাবে নির্যাতন করেছে, শত শত
মানুষকে, ছাত্রছাত্রী জনতাকে খুন করেছে। মামলায় আরও আসামি করা হয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মজিবুর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ রাগেবুল আহসান রিপুকে। এছাড়া 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 কাউন্সিলর, 10 জন ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাকেই আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, রাগিবুল হাসান রিপু, মুজিবুর রহমান মজনু সহ 101 জন এজাহারনামীয় আসামি দিয়ে আর অজ্ঞাতনামা আসামি সহ অভিযোগ দায়ের করেছেন। এই প্রেক্ষিতে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এজাহারে বলা হয়, গত 4 আগস্ট দুপুর 3টার দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা আইএফআইসি ব্যাংকের নিচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সেলিম হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা। এদিকে 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী। নিউজ ডেস্ক, দেশ টিভি। গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিব এ রিমান্ড মঞ্জুর করেন। জিয়াউল আহসানকে আয়নাঘরের কারিগর সহ শেখ হাসিনা সরকারের হয়ে গুম খুন সহ একাধিক অপকর্মের সাথে জড়িত বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এ সময় 10 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত উভয় পক্ষের কথা শুনে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইনজীবীরা জানান, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হয়ে ক্ষমতার অপব্যবহার করে আয়নাঘর তৈরি সহ গুম খুনের সাথে জড়িত ছিলেন জিয়াউল। নিউ মার্কেট মামলার হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়নাঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। এর আগে 16 জুলাই নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 জন নিহতের ঘটনায় জিয়াউলের সম্পৃক্ততা পায় পুলিশ। বৃহস্পতিবার রাতে খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্রদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। 15 আগস্টে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। প্রতিবিপ্লব ঘটানোর বিদেশি ষড়যন্ত্রের আভাস পেয়ে শোক দিবস ঘিরে ধানমন্ডি 32-এ অবস্থান করে ছাত্র জনতার অনেকেই। এ সময় ফুল দিতে আসা ব্যক্তিরা বাধার মুখোমুখি হন। কাউকে কান ধরেও উঠবস করানো হয়, চেক করা হয় অনেকের ব্যক্তিগত ফোন। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে সাধারণ জনগণও। শোক দিবস ঘিরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এমনকি এই ঘটনায় জড়িতদের কেউ সমন্বয়ক হলে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণাও দেন তিনি। আমার বাবার বয়সে একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে। যে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। একই সঙ্গে 15 আগস্টের দিনে রাষ্ট্রীয় শোক দিবস পালনের প্রয়োজনীয়তা বোধ করেন না তিনি। আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি, এটি পালন করা উচিত নয়। কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটা অভ্যুত্থান, সেটা 15 আগস্টে 1975 ঘটাতে পারতো না, বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল। আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকার পরেও ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যক্তিগত ফোন ও আবাসিক হোটেলের তল্লাশির যৌক্তিকতা কতটুকু, এ প্রসঙ্গে তিনি জানান, আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্রদের পড়ার টেবিলে ফিরে যাওয়া উচিত। যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। তবে দেশ স্থিতিশীল হওয়া পর্যন্ত রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে বলে জানান এ সমন্বয়ক।
জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নয়াপল্টনে এক কর্মসূচিতে এ কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, ভারতে বসে চক্রান্ত করছে পলাতক শেখ হাসিনা। সব ধরনের চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতায় দোয়া করা হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, যারা ভাবছেন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়ে গেছে তারা ভুলের মধ্যে আছেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। দেশে সংখ্যালঘুদের আমানত হিসেবে বিবেচনায় নিয়ে তাদের নিরাপত্তায় প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড গঠনের আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদের মধ্যে মনে রাখতে হবে। সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার, তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সমাজে তাদেরকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখনো আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। দ্রুতই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি একদম সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, সেই দোয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অবদান স্বীকার করে বিএনপি মহাসচিব বলেন, কোনো সংঘাতের সৃষ্টি করা যাবে না। এখানে আমাদের অবদান আছে, এটা জোর গলায় বলতে হবে, কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষের সৃষ্টি করা যাবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে 16 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত 32 শিশু সহ 650 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির 10 পৃষ্ঠার এক প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আর 5 থেকে 6 আগস্টে মারা গেছে 250 জন। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্রের ডেস্ক রিপোর্টে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে উঠে এলো ভয়াবহ তথ্য। জেনেভা থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 32 শিশুসহ নিহত হয়েছে 650 জন, যার মধ্যে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আর 5 থেকে 6 আগস্ট মারা গেছেন 250 জন। 10 পাতার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এতে আরো বলা হয়, নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে জাতিসংঘের এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা, এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক।
এমন পরিস্থিতিতে বাংলাদেশে সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তুর্ক। এর মধ্যে আছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ সহ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। বিপ্লবোত্তর সময়ে দেশের বিভিন্ন জায়গায় কিছু অতি উৎসাহী লোক বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে দলটির ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে জাকের পার্টির সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি আরো বলেন, অতীতের সব ভুল বুঝাবুঝি দূর করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে জামায়াত। বলেন, সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই এদেশের নাগরিক, তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এ সময় জাকের পার্টির মহাসচিব সহ প্রতিনিধি দল ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। ধর্ম যার যার, কারো উপর কারো ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। এই জন্য আপনারা দেখেছেন এবারকার এই পরিবর্তনের সূচনা লগ্ন থেকেই আমরা বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের ভাইদেরকে বলছি জীবন বাজি রেখে বসে যাও, কারণ অনেক অঘটন অনেকে ঘটাইয়া এই সমাজকে অস্থিতিশীল করতে চাইবে, এই সুযোগ দেওয়া যাবে না। যার কারণে আল্লাহর মেহেরবানি বড় কোনো অঘটন বাংলাদেশে ঘটে নাই, ছোটখাটো কিছু ঘটেছে, আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি। বাজারে কমতে শুরু করেছে নিত্য পণ্যের দাম। ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা, ইলিশে কমেছে প্রতি কেজি 100 থেকে 150 টাকা। তবে কাঁচামরিচের ঝাল বেড়েই চলছে রাজধানীর বাজারে। এদিকে রাজধানীর কারওয়ান বাজার তদারকিতে অভিযানে নামে শিক্ষার্থী ও ভোক্তা অধিদপ্তর। এ সময় একটি দোকানকে 50,000 টাকা জরিমানা করা হয়। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। শুক্রবার ছুটির দিনে কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগি কেজি প্রতি 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 160 টাকায়। সোনালিকা বিক্রি হচ্ছে 250 টাকা, ডিমের ডজন 145 টাকা। সোনালী বেচা হচ্ছে 250 থেকে 60, আর ব্রয়লার বেচা হচ্ছে 160 টাকা। আর গেছে সপ্তাহে বেচা হয়েছে ব্রয়লার 170। এই দামটা যেন সবসময় থাকে, আমরা এটাই জনগণের প্রত্যাশা করি। গরুর মাংস আগের দামে থাকলেও খাসির মাংসের দাম কমেছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা। ইলিশের দাম কমেছে 150 টাকা প্রতি কেজি, সাথে কমেছে অন্যান্য মাছের দামও। খাসির গোস্ত বিক্রি হচ্ছে আপনি 1100 টাকা কেজি, আর ছাগলের টইল 950 টাকা কেজি। দাম বর্তমান কমছে। চাঁদপুরে মাছের আমদানি বেশি হওয়ার কারণে মাছের দামটা একটু কমে আছে। তবে চালের দাম কিছুটা বেশি, সব ধরনের চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। মিনিকেট 68 থেকে 72, নাজির বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। আজকে 4-5 দিন ধরে একটু দাম বাড়ছে। যেমন মিনিকেট আমরা আগে বেচতাম 54-55 টাকা কেজি, এখন আমরা 56 টাকা কেজি কিনে আনতে হয়। তো আমাদের একটা খরচ আছে, আমরা 58 টাকা বিক্রি করি। এখন মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য এটা খুব বেশি ইয়ে হয়ে যাইতেছে, হিমশিম খেয়ে যাইতেছে। সবজির বাজারে আগের চিত্রই বিদ্যমান, তবে কাঁচামরিচের ঝাল বেড়ে প্রতি কেজি 340 টাকা। ইন্ডিয়া থেকে মালটা কম ঢুকছে, মাল যদি 10 গাড়ি বেশি ঢোকে তাহলে দামটা কমে যায়। যেরকম কালকে মালটা একটু বাড়তি ছিল, কালকে আমি কাঁচামরিচ পাইকারি কিনছি কত 220 টাকা, যেটা ছিল এক সময় 70 টাকা 80 টাকা 100 টাকা, সে যদি 350 টাকা দাম হয়, এটা অনেক বেশি। এদিকে শিক্ষার্থী ও ভোক্তা অধিদপ্তর একসাথে বাজার তদারকিতে নেমেছে কারওয়ান বাজারে। এ সময় আল্লাহদান চিকেন হাউসকে মরা মুরগি ফ্রিজিং করার কারণে 50,000 টাকা জরিমানা করা হয়। এখন এনার বিরুদ্ধে প্রচলিত যে আইনে মামলা দায়েরের জন্য আমরা থানা পুলিশের সহযোগিতা চেয়েছি। মহাপরিচালক মহোদয় নির্দেশনা দিয়েছেন যে এর বিরুদ্ধে এই প্রতিষ্ঠানের যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকল্পে যে সকল ধারাই পড়ে সবগুলো ধারাই তার বিরুদ্ধে যাবে। শিক্ষার্থীদের সহযোগিতায় এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। নারী চিকিৎসককে গণধর্ষণের পর হত্যার খবরে যখন তোলপাড় পুরো ভারত, ঠিক তখনই সামনে এলো আরও এক ধর্ষণের ঘটনা। এবার উত্তরপ্রদেশের ইসলামনগরে এক নার্সকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, সপ্তাহেরও বেশি সময় পরে একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার হয় নার্সের মরদেহ।
এদিকে আরজিকর মেডিকেল হাসপাতালে নারী চিকিৎসকে হত্যার ঘটনায় 5 ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই। এর মধ্যে পশ্চিমবঙ্গে চলছে 12 ঘন্টার হরতাল। আরো জানাচ্ছেন আফরিন মৌ। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে নারী চিকিৎসককে গণধর্ষণের পর হত্যার ঘটনায় আরও উত্তপ্ত হয়ে উঠছে ভারতের পরিস্থিতি। এর মধ্যে নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজপথে আন্দোলনকারীরা। এর মধ্যে এবার ঘটল আরও এক ধর্ষণের ঘটনা। এবার উত্তরপ্রদেশের ইসলামনগরে এক নার্সকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গেল 31 জুলাই নিহত নার্সের বোন থানায় নিখোঁজ ডায়েরি করেন। তারপরই খোঁজাখুঁজি শুরু করে পুলিশ। এর পরপরই একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। অভিযোগ উঠেছে ওই নার্সকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার, এমনকি কাছে থাকা টাকা পয়সা, গয়না সহ সমস্ত মূল্যবান জিনিস লুটো করে নেওয়া হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে তোপের মুখে পদত্যাগ করেছেন কলকাতার আরজিকর মেডিকেলের প্রিন্সিপাল। তবে এতেও সন্তুষ্ট নন চিকিৎসকরা। মধ্যরাতে দুর্বৃত্তদের হামলার বিষয়ে অবিলম্বে পদক্ষেপের দাবি তাদের। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে সময় চেয়েছেন হাসপাতালটির নতুন প্রিন্সিপাল। এরই মধ্যে তাকে তলব করেছে সিবিআই। অন্যদিকে হামলা চালাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে সন্ত্রাসী পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এ অবস্থায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার রাস্তা রোকোর ডাক দেয় বিজেপি। দোষিত উনি নিজে। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। এর মাঝেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও নতুন করে 5 চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই। এখন পর্যন্ত 3টি মামলা ও 12 জনকে গ্রেফতার করা হয়েছে। এরপর হাসপাতালের নার্সদের জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। এছাড়া আরজিকর কাণ্ডের তদন্তের জন্য 3 সদস্যের কমিটি গঠন করেছে সিবিআই। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা।